হ্যালো লার্নার্স, সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নেট জেআরএফ এডুকেশন ক্লাসেসে। তো নেটের যে পরীক্ষা সেটা খুবই তাড়াতাড়ি একদম সামনেই চলে এসেছে। তো আমি আমার যে প্রিভিয়াস যেগুলো নিয়ে আমি পড়িয়েছি এবং আজকেও আমি যেটা নিয়ে পড়াতে চলেছি সেটা হচ্ছে রিসার্চ। আমি রিসার্চ অলরেডি শুরু করে দিয়েছি। রিসার্চ ডিজাইনগুলো নিয়ে এখন আলোচনা চলছে। তো যারা আমার আগের ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি রিসার্চের ইতিমধ্যে অনেকগুলো ভিডিওস দিয়ে দিয়েছি। রিসার্চ ডিজাইনের মধ্যে এথনোগ্রাফিক রিসার্চটা আমি আজকে পড়াতে চলেছি। এর আগে গ্রাউন্ডেড থিওরি, কেস স্টাডিজ, ন্যারেটিভ রিসার্চ, বিভিন্ন আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। তো তারা ঝটপট দেখে নাও আগের ভিডিওসগুলো। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো এথনোগ্রাফিক রিসার্চ। তো চলো শুরু করা যাক। এথনোগ্রাফিক রিসার্চ এটা খুবই সহজ। সেটা হচ্ছে যে এথনোগ্রাফিক রিসার্চ হলো একটি কোয়ালিটেটিভ রিসার্চ। তো কোয়ালিটেটিভ রিসার্চ, এবার এথনোগ্রাফিক রিসার্চ বেসিক্যালি জিনিসটা কি, সেটা হচ্ছে যে রিসার্চার যখন কোনো একটা প্রবলেমের ভিত্তিতে যখন কোনো একটা গ্রুপের মেম্বার্সদের অ্যাটিটিউড, তাদের বিলিভ, তাদের কি মানে ভ্যালু, এগুলো যখন দেখতে চায়। আচ্ছা, সেটা কীরকম এবার জানা যাক। এবার কোনো একটা সোশ্যাল প্রবলেম চলছে, ঠিক আছে, কোনো একটা সোশ্যাল প্রবলেম নিয়ে রিসার্চার জানতে চাইছে যে এই সোশ্যাল প্রবলেমটা এবং সেই সোশ্যাল প্রবলেমটা সাথে তারাও জড়িত, মানে যে গ্রুপটার ওপরে কাজটা করা হবে, মানে যে গ্রুপ অফ স্যাম্পেল, সেই স্যাম্পেলেরও প্রবলেম, সেই সমস্যাটা। এবার সেই সমস্যাটার নিয়ে ওই যে গ্রুপ বা ওই যে মানে স্যাম্পেলের যে গ্রুপ, তারা কি মতামত দিচ্ছে ওই প্রবলেমটা নিয়ে, তাদের কি মানে পার্সপেক্টিভস, তাদের কি মানে তাদের কি চিন্তাভাবনা, সেইটাকে জানা, সেটাকে অবজার্ভ করা রিসার্চারের কাজ। এবং এই কাজটা করতে কিন্তু একটা দীর্ঘদিন টাইম লাগে রিসার্চার। এটা খুবই মানে লং ডিউরেশন একটা ওয়ার্ক। এই কাজটা অনেক দিন ধরে চলে, কারণ এই কাজটা যে রিসার্চার করে সেটা কিন্তু ডেপথে গিয়ে করে। মানে এই যে মানে রিসার্চার যে জানতে চায় যে ওই যে গ্রুপের ব্যক্তিদের কী সমস্যা, তাদের কী বক্তব্য, তাদের বিশ্বাসটা কী ওই সমস্যাটা নিয়ে, তারা কীভাবে ফেস করছে সমস্যাটা, বা তাদের কি মনে হয়, এই যে বিষয়টা নিয়ে যে রিসার্চার যে কাজ করে, সেই কাজটা করার জন্য কিন্তু রিসার্চারকে একদম ডেপথে গিয়ে কাজটা করে। এবং সেটার জন্য রিসার্চার ইন্টারভিউ নেয় এবং তার পাশাপাশি রিসার্চার কিন্তু অবজার্ভ করে। এবার অনেক সময় এমনও হয় যে রিসার্চার সেই পার্টিসিপেন্ট যারা, সেই পার্টিসিপেন্টগুলোর মধ্যে থেকে, মানে পার্টিসিপেন্ট যারা, তারা বুঝতেও পারবে না যে ও আমাদেরকে অবজার্ভ করছে বা ও রিসার্চার, এরকমভাবে হয়তো বুঝতেও পারবে না। বাস ওদের মধ্যে থেকে ওদেরকে অবজার্ভ করে, ওদেরকে ইনডিরেক্ট কিছু প্রশ্ন করে ওদের যে চিন্তাভাবনাটা সেটা বের করে আনে, ওদের সেই চিন্তাভাবনাটা বের করে এনে সেটাকে ইন্টারপ্রেট করে। এটার আমি একটা যদি অন্যরকমভাবে যদি একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে কোনো একটা আদিবাসী কমিউনিটির যদি আমরা তাদের জীবনযাপনের জন্য কোনো একটা সমস্যা হয়তো তাদের, এবার সেই সমস্যাটা রিলেটেড যদি আমরা কোনো রিসার্চ করতে চাই, যদি রিসার্চার দেখতে চায় যে তাদের সমস্যাটা কতটা গভীর বা তাদের সমস্যাটা কীভাবে প্রবলেম হবে, তাহলে হয়তো সেখানেতে যিনি রিসার্চার তিনিও তাদের সাথে একসাথে মিলে মিশে হয়তো দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন। তারা বুঝতেও পারছেন না যে এই যে ব্যক্তি, সে আমাদের কমিউনিটির নয়, সে বাইরে থেকে এসছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, কোনো একটা কাজ করার জন্য। সেই রিসার্চার কিন্তু দীর্ঘদিন ধরে সেই কমিউনিটির ব্যক্তিদের সাথে থেকে একসাথে হয়তো দিনের পর দিন কাটিয়ে তাদেরকে অবজার্ভ করছে আলাদাভাবে, বা তাদেরকে ইনডিরেক্টভাবে হয়তো প্রশ্ন করে তাদের জানছে সমস্যাটা। এবং এর দ্বারা কী হচ্ছে, ওই যে গ্রুপের প্রত্যেকটা ব্যক্তির মনোভাব সম্পর্কে জানতে পারছে, তাদের ভ্যালুজ, তাদের কালচার্স, তাদের তাদের ওপিনিয়ন, এই সমস্ত কিছু জানতে পারছে। এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে থেকে, তাদেরকে অবজার্ভ করে, তাদের ইন্টারভিউ নিয়ে
কিন্তু একটা মানে তাদের প্রবলেম সম্পর্কে ইন্টারপ্রিট করছে বা তাদের প্রবলেম সম্পর্কে একটা সলিউশন দিচ্ছে। তো এইভাবেও হয়। আবার শুধু ওই এটা তো মানে একটা কালচারাল পার্সপেক্টিভে, ঠিক আছে, কিন্তু যদি এটা এডুকেশনাল দিকে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু একটা ক্লাসরুমের কয়েকটা বাচ্চা, হয়তো অ্যাডোলেসেন্স যে সমস্ত বাচ্চারা স্কুলের, তো তাদের যদি আমরা কোনো কিছু মনোভাব জানতে চাই যে ড্রাগস নিয়ে তাদের কী বক্তব্য, এটাও কিন্তু আমরা কিন্তু মানে এথনোগ্রাফিক স্টাডি করতে পারি। আমরা যদি স্টুডেন্টসদের থেকে জানতে চাই যে তোমরা কিভাবে জানো যে তোমাদের স্কুলের কোনো বাচ্চারা ড্রাগস ইউজ করছে, বা হোয়াট আর দ্য স্কুলস পলিসিজ অন ড্রাগ ইউজ করার মানে করলে স্কুলে কি কি পলিসি আছে, মানে ড্রাগস যদি কেউ ইউজ করে তাহলে স্কুলের এমন কি রেগুলেশনস আছে বা পলিসিস আছে যেটা যেটা মানে ড্রাগস যে ইউজের বিরুদ্ধে, বা হোয়াট সোশ্যাল সার্ভিস আর অ্যাভেলেবেল টু হেল্প। সোশ্যাল মানে ড্রাগস যদি কেউ নেয় তো তাহলে সোশ্যাল সার্ভিসের কী কী সুবিধা আছে এই ড্রাগস নেওয়ার, যে মানে অ্যাডোলেসেন্স বাচ্চারা যে ড্রাগস নিচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য বা সেটাকে বন্ধ করার জন্য সোসাইটি কী কী করছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এথনোগ্রাফিক রিসার্চের মধ্যে পড়ছে, কারণ আমরা এক্ষেত্রে পুরো সোসাইটিটাকে একটা মানে গ্রুপ হিসেবে দেখছি, একটা মানে কালচার, এমন একটা কালচার, মানে এক্ষেত্রে কী দেখছি আমরা, যে সোশ্যাল কালচার ইকোনমিক কীভাবে ইনফ্লুয়েন্স করছে, যে যদি কোনো স্কুলের বাচ্চা ড্রাগস নেয় তো তার বিরুদ্ধে সোসাইটি কীভাবে কাজ করছে, তাদের কালচারটা কী এক্ষেত্রে কীভাবে ইনফ্লুয়েন্স করছে ব্যক্তির কালচার, যে ড্রাগস নিলে এইটাকে প্রিভেন্ট করার জন্য বা বন্ধ করার জন্য সোসাইটি ঠিক কী করছে। ঠিক এরকমভাবে যদি হয়তো ক্লাস 7-এর কিছু বাচ্চা, তাদের কোনো একটা হয়তো কারিকুলাম নিয়ে কিছু প্রবলেম হয়েছে, মানে তারা চায় যে আমাদের স্কুলের কারিকুলামটা ভালো না, তো তারা এটা নিয়ে মানে আন্দোলন করছে যে আমাদের স্কুলের কারিকুলামটাকে চেঞ্জ করতে হবে। তো তখনও রিসার্চার যদি এটাকে দেখতে চায় ডেপথভাবে, তাহলে কিন্তু রিসার্চার এথনোগ্রাফিক স্টাডি করতে পারে, কারণ ওই যে গ্রুপ অফ যে বাচ্চাগুলো যারা ক্লাস 7-এ বা 8-এ পড়ে, তাদের সমস্যাটা জানার জন্য তাদের থেকে ইন্টারভিউ নেওয়া, অবজার্ভ করা, তো এইভাবে তাদের থেকে জানতে পারে যে কী মানে কেন তারা চায় যে মানে কারিকুলামটা চেঞ্জ হোক, তাদের কী প্রবলেম, তাদের নিডটা কী। এভাবে একটা দীর্ঘদিন ধরে স্টাডি করে তারা কিন্তু জানতে পারে যে তাদের প্রবলেমটা। তো এখান থেকে তারা কী জানতে পারবে, তাদের অ্যাটিটিউডটা জানতে পারবে, তাদের কালচার সম্পর্কে জানতে পারবে, তাদের বিলিফ সম্পর্কে জানতে পারবে। তো এইভাবে তারা জানতে পারবে। তো এরপরে আমরা দেখে নিই ক্যারেক্টারিস্টিক্স অফ এথনোগ্রাফিক রিসার্চ। ইট ক্যারিড আউট ন্যাচারাল সেটিংস। তো এই এথনোগ্রাফিক রিসার্চটা অ্যাকচুয়ালি ন্যাচারাল সেটিংসে হয়, কোনো ল্যাবরেটরিতে হয় না। ন্যাচারাল সেটিংস মানে কি, যে এটা একটা ফিল্ড সার্ভে, মানে ফিল্ডের মধ্যেই হয়, কোনো ল্যাবরেটরিতে হয় না। তো ইট ইনভলভস ফেস টু ফেস ইন্টারাকশান। তো এটা ফেস টু ফেস মানে পার্টিসিপেন্ট বা গ্রুপের সাথে রিসার্চার একটা ফেস টু ফেস ইন্টারাকশানের মধ্যেই হয়। ডেটা আর প্রাইমারিলি কালেক্টেড থ্রু ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি আগেই বলেছি যে ডেটাটা কিন্তু প্রাইমারিভাবে সিলেক্ট করা হয়, মানে ডেটাটা বেসিক্যালি এক্সপিরিয়েন্স করে, ফিল্ড ওয়ার্ক করে কালেক্ট করা হয়। ইট ফ্রেমস অল হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড বিলিভস উইদিন হিস্টোরিক্যাল কনটেক্সট। তো এখানে বেসিক্যালি কী হয়, যে প্রত্যেকটা হিউম্যানের বিহেভিয়ার অ্যান্ড বিলিভ, তাদের প্রবলেম সম্পর্কে বা তাদের যে সোশ্যাল কনটেক্সট সম্পর্কে কী তাদের আচরণ, তাদের কী বিশ্বাস, এগুলোকে দেখা হয়। ইট ইন্টারপ্রেটস পিপল অ্যাকশনস বিহেভিয়ার, মানে ফাইনালি পিপলের অ্যাকশন বিহেভিয়ারটাকে ইন্টারপ্রেট করা হয়, যে ব্যক্তিরা কী বলতে চাইছে বা এই কমিউনিটির ব্যক্তিরা কী বলতে চাইছে, এই গ্রুপ অফ পিপল কী বলতে চাইছে, কেন বলতে চাইছে, এটাকে এভাবে ইন্টারপ্রেট করা হয়। স্টেপস অফ এথনোগ্রাফিক রিসার্চ। তো ফার্স্টে কী হয়, যে একটা পারপাস সিলেক্ট করা হয়, রিসার্চের একটা উদ্দেশ্য থাকে, তারপরে স্যাম্পল সিলেক্ট করা হয়, সে গ্রুপ অফ স্যাম্পলকে সিলেক্ট করা হবে, তারপরে ডেটা কালেক্ট করা হবে এবং ডেটাটাকে অ্যানালাইজ করা হবে। এবং ডেটাটাকে কালেক্ট করা হবে কীভাবে, মানে মেথড অফ এথনোগ্রাফিক রিসার্চ, মানে
এই ডেটাটার মেথড বা ডেটাটাকে কীভাবে কালেক্ট করা হবে, ডেটাটার যে টেকনিকটা সেটা হচ্ছে যে এটার জন্য পার্টিসিপেন্ট অবজারভেশন করতে পারবে, ইন্টারভিউ করতে পারবে, সার্ভে করতে পারবে, এছাড়াও কি করতে পারবে যে আর্চিভাল রিসার্চ করতে পারবে। তো এগুলোর মধ্যে দিয়ে রিসার্চটাকে করা যাবে এবং এগুলোই হচ্ছে যে এই রিসার্চের টেকনিক, মানে টেকনিকগুলোকে ইউজ করে এই রিসার্চটা করা যাবে। হোয়েন টু ইউজ এথনোগ্রাফিক রিসার্চ, আমরা কখন এথনোগ্রাফিক রিসার্চটাকে ইউজ করব। দেখো, এথনোগ্রাফিক রিসার্চ আমরা কিন্তু মানে এটা একটা বেসিক্যালি সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, ঠিক আছে। এই যে ইনভেস্টিগেশনটা যেটা করা হয় সেটা সিস্টেমেটিক ওয়েতে করা হয়। তো এটা বেসিক্যালি হেল্প করে কিসে না, ইনফরমেশান গ্যাদার করতে হেল্প করবে। কিসের ইনফরমেশান, যে ব্যক্তি বা গ্রুপ অফ পিপলদের গোলস, হ্যাবিট, এবার কোনো একটা স্পেসিফিক কনটেক্সটে, মানে কোনো একটা স্পেসিফিক কনটেক্সট বা কোনো একটা প্রবলেম, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিদের কি, তারা কি বলতে চাইছে, তাদের কি হ্যাবিট, তাদের কি লক্ষ্য, সেটা কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। মানে একজন ব্যক্তির কিন্তু নয়, একটা গ্রুপ অফ পিপলের, এবং সেই গ্রুপ অফ পিপলটা মানে হবে যাদের উদ্দেশ্য সমান উদ্দেশ্য, ঠিক আছে। যেমন ক্লাস 7-এর যদি বাচ্চা হয়, তাদের যে প্রবলেমটা, তাদের কাছে সবার কাছে কিন্তু প্রবলেমটা সেমই, মানে যে কারিকুলাম, তারা প্রত্যেকেই বলছে আমাদের কারিকুলাম চেঞ্জ করতে হবে, বা কোনো একটা যে বললাম যে কোনো একটা ওই আদিবাসী, তাদেরও উদ্দেশ্য সেম, তারা একই বিশ্বাসে বিশ্বাসী, তারা একই চিন্তা ধারণা করে, তারা তাদের মানে তারা একই কালচার তাদের, ঠিক আছে। এরকম ব্যক্তিদের বা এরকম গ্রুপের তাদের কোনো একটা প্রবলেমের যদি তাদের সামনে রাখা হয়, বা তাদের যে স্পেসিফিক কনটেক্সটে তাদের কি হ্যাবিট, তাদের কি গোল, এটাকে আমরা যখন জানতে চাই। আর যদি আমরা এডুকেশনাল দিক থেকে একটু বেরিয়ে আসি, তাহলে এথনোগ্রাফিক রিসার্চ কিন্তু শুধু এডুকেশনাল দিকে ইউজ হয় না, এটা কিন্তু অনেক ইউজেস আছে, অনেক ফিল্ডে ইউজ হয়। তো আমরা যদি একটু অন্য ফিল্ড নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু এথনোগ্রাফিক রিসার্চ ওই মানে কাস্টমার্সের মানে মার্কেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব হেল্পফুল। তার কারণ এথনোগ্রাফিক রিসার্চ করে আমরা জানতে পারি যে কাস্টমার্সদের স্পেশালি হ্যাবিটটা কী, ঠিক আছে। তাদের ফিডব্যাক নিয়ে আমরা জানতে পারি যে তাদের হ্যাবিটটা কী, তারা কী চায়, সেই অনুযায়ী আমরা কী করতে পারি না, আমাদের যে জিনিসপত্রের প্রোডাক্টসগুলো আমরা সেই অনুযায়ী বানাতে পারি এবং সেই অনুযায়ী আমরা বিক্রি করতে পারি। মানে কীরকম, যে এথনোগ্রাফিক মানে রিসার্চ করে আমরা ইন্টারভিউ নিয়ে বা অবজার্ভ করে আমরা জানবো যে এখন বর্তমানে ব্যক্তিদের মধ্যে নিড কী। হয়তো দেখা যাচ্ছে যে এই গরম আসছে, তো প্রত্যেকেরই হয়তো দেখা যাচ্ছে হেয়ার ফল হচ্ছে, তো এই মুহূর্তে যেটা প্রত্যেকেই খুঁজছে সেটা হচ্ছে এমন কিছু ভালো শ্যাম্পু বা এমন কিছু ভালো হেয়ার অয়েল যেটা দিয়ে কি হেয়ার ফল কমবে। তো তাহলে সেই অনুযায়ী যে মানে দোকানদার যারা বা যারা মানে কোম্পানির যারা মানে ম্যানেজার, মালিক যারা আছে, তারা হেয়ার ফল রিলেটেড প্রোডাক্টস বাড়াতে লাগলো, এবং হেয়ার ফল রিলেটেড প্রোডাক্টস বাড়িয়ে কী করলো না, ব্যক্তিকে স্যাটিসফাই করলো। তো প্রচুর কিনছে এই সময়তে লোকজন হেয়ার ফল রিলেটেড, বা কোনো সময় হয়তো একটা খুব মানে মাঝে মাঝে হয় না কি এমন খুব ওই ধূমকেতুর মতন কোনো একটা ট্রেন্ডিং চলে, যে এইটা দেখবে মানুষ সবসময় ওই জিনিসটাই করে। কোনো একটা ট্রেন্ডিং এসে গেলো, হয়তো কোনো একটা ট্রেন্ডিং এসে গেলো যে মানে প্রোডাক্ট কোনো একটা হয়তো ফেসের, হয়তো সবাই চাইছে যে সামনে পুজো আসছে, তো বেশি করে কিভাবে আমরা নিজেদেরকে উজ্জ্বল দেখাবো, তো তার জন্য হয়তো কোন মানুষজন হয়তো খুব চাইছে যে কোনো একটা নতুন কোনো একটা ফেস প্রোডাক্ট কিনতে। তো তখন এই এথনোগ্রাফিক রিসার্চটা যদি করা যায়, মানে এথনোগ্রাফিক রিসার্চটা করতে গেলে কী করতে হবে, ওই যে ব্যক্তিদেরকে অবজার্ভ করতে হবে, তাদেরকে ইন্টারভিউ নিতে হবে, নিয়ে দেখা গেল যে ব্যক্তিদের এখন সবথেকে বেশি নিড সেটা হচ্ছে তারা উজ্জ্বল হতে চায়। তো তার জন্য তারা এমন প্রোডাক্ট চায় যেটাতে তারা উজ্জ্বল হতে পারবে। তো সেই ইনফরমেশানটা সে কোম্পানি পেলো, এবং তারপরে তারা ফেস প্রোডাক্ট বের করতে লাগলো। তো সেরকমই, তো এরকম এটা হচ্ছে এই এথনোগ্রাফিক রিসার্চটা এই মার্কেটিং প্রোডাক্ট মানে মার্কেটিং ফিল্ডে এরকমভাবে করা হয়। তো এডুকেশনাল ফিল্ডেও সেটা কী করা হয় না, যারা পার্টিসিপেন্ট বা যারা গ্রুপ, তাদের কোনো একটা প্রবলেম বা কোনো একটা কনটেক্সটে ন্যাচারাল সেটিংয়ে তাদের সবার কী মতামত,
কী তারা বলতে চাইছে, তাদের কী ধ্যান ধারণা বিশ্বাস অ্যাক্টিভিটিস, এগুলোকে দেখা হয়, বোঝা হয় এবং তারপরে শেষে কী হয় না, ইন্টারপ্রেট করা হয়। তো এবার দেখে নেওয়া যাক যে এথনোগ্রাফিক রিসার্চের কিছু অ্যাডভান্টেজেস। এথনোগ্রাফিক রিসার্চ অ্যালাউজ ইউ টু হ্যাভ access to a wider and more accurate data scope than other research design। তো এথনোগ্রাফিক রিসার্চ যেহেতু একটা গ্রুপের ওপরে হয়, তো এটা বেসিক্যালি একটা হিউজ গ্রুপের ওপরে হয়। তো হিউজ গ্রুপের ওপরে হওয়ার জন্য এটা অন্যান্য যে সমস্ত রিসার্চ তার থেকেও অনেক অ্যাকিউরেট একটা রেজাল্ট দিতে পারে। কারণ অন্যান্য রিসার্চে স্যাম্পেল তো অত বেশি হয় না, ম্যাক্সিমাম 500-700, খুব বেশি হলে 500-700-900 স্যাম্পেল নিয়ে কাজ করা হয়। কিন্তু এখানে একটা যেহেতু গ্রুপের ওপরে করা হয়, তো সেহেতু এইটা অনেক বড় একটা গ্রুপের ওপরে করা হয় এবং যেহেতু বড় গ্রুপের ওপরে করা হয়, তো সেহেতু যে রেজাল্টটা পাওয়া যায় সেটা অ্যাকিউরেট হয়। আর এছাড়া কি যে এথনোগ্রাফিক রিসার্চ এনেবল দ্য রিসার্চার টু পার্টেক ইন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য রিসার্চ ভ্যারিয়েবল ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। তো এখানে কি বলছে যে এথনোগ্রাফিক রিসার্চে রিসার্চার ন্যাচারাল এনভায়রনমেন্টে এক্সপিরিয়েন্স করে কিন্তু সে প্রবলেমটা সম্পর্কে বা ব্যক্তির মতামত সম্পর্কে জানতে পারে। এছাড়াও কিনা এথনোগ্রাফির রিসার্চ অ্যাকাউন্টস ফর কমপ্লেক্স গ্রুপ বিহেভিয়ার প্যাটার্ন অ্যান্ড হাইলাইটস ইন্টার রিলেশন অ্যামং রিসার্চ ভ্যারিয়েবলস। অর্থাৎ এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে কমপ্লেক্স গ্রুপ বিহেভিয়ার প্যাটার্নটাকেও হাইলাইট করা যায়, মানে যে গ্রুপের বিহেভিয়ার প্যাটার্ন তাদের এগুলোকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। আর কি ইট হেল্পস রিসার্চার আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ, রিজন অ্যান্ড কনটেক্সট অফ দ্য হ্যাবিটস অফ রিসার্চ ভেরিয়েবলস। অর্থাৎ রিসার্চের যে ভেরিয়েবলসগুলো নিয়ে কাজ করছি সেই ভেরিয়েবলসের পরিপ্রেক্ষিতে আমরা স্কোপ, রিজন, হ্যাবিটস এগুলোকেও আমরা জানতে পারি। তো এগুলো হলো এথনোগ্রাফিক রিসার্চের অ্যাডভান্টেজ। এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, সেগুলো হলো যে এথনোগ্রাফিক রিসার্চ রিকোয়ার্স এক্সপার্টিস অ্যান্ড ইট ইজ টাইম কনজিউমিং। তো যেটা আমি আগেই বলেছি যে এথনোগ্রাফিক রিসার্চ কিন্তু একটা ইনডেপথ রিসার্চ যেটা গ্রুপের ওপরে হয়, তো সেটাকে ভালোভাবে করতে গেলে যথেষ্ট টাইম লাগে এটা করার জন্য, তো এটা কিন্তু টাইম কনজিউমিং। আর এথনোগ্রাফিক রিসার্চ কিনা ক্যাপিটাল ইন্টেন্সিভ টু, মানে এখানে কিন্তু এটা কিন্তু ব্যয়বহুলও আর অর্থও খরচ হয় বেশি। আর কি না ইট ইজ সাবজেক্টিভ টু এক্সপেরিমেন্টাল বায়াসেস স্ট্রিমিং ফর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য রিসার্চার। তো এক্ষেত্রে কিন্তু একটা বায়াসনেসও চলে আসতে পারে। কেন বায়াসনেসটা চলে আসতে পারে, তার কারণ হচ্ছে যে রিসার্চার সে যখন এক্সপেরিমেন্টাল, অর্থাৎ রিসার্চার যদি কোনো গ্রুপের হয়তো কালচারের কিছু নিয়ে হয়তো কাজ করছে, তো সেই কাজটা করার জন্য সেই কালচারের সাথে সে মানে সেই গ্রুপের সাথে সে দীর্ঘদিন ধরে সময় কাটানোর পরে সে নিজেও না ওই কালচারটাকে বা ওই গ্রুপটাকে কোথাও না কোথাও অ্যাডাপ্ট করতে স্টার্ট করলো। তো সে তখন আস্তে আস্তে সেই গ্রুপের কালচার বা যে প্রবলেমটা সেটার প্রতি কোথাও না কোথাও একটা বায়াসনেস তার দেখা দিল। বায়াসনেস মানে কি, যে সেই মানে পক্ষপাতিত্ব একটা ব্যাপার, যে রিসার্চার মানে নিজেও কোথাও না কোথাও মানে তার কি মানে সে আসলে কি উদ্দেশ্য নিয়ে কাজটা করেছে সেটা থেকে একটু সরে এসে সে ওদের পক্ষ হয়ে কথা বলতে আরম্ভ করলো। হয়তো সেই পক্ষ নেওয়াটা রিসার্চারের কিন্তু কখনোই কোনো স্যাম্পেলের পক্ষ নিয়ে কোনো কিছু বা রিসার্চের পক্ষ নিয়ে কিন্তু কোনো কাজটা কিন্তু করা এথিকের মধ্যে পড়ে না, নৈতিকতার মধ্যে পড়ে না। রিসার্চারকে সবসময় কিন্তু আনবায়াসড হয়ে কাজ করতে হয়, যেমন রিপোর্টারদের আনবায়াসড হয়ে নিউজ বলা উচিত। মানে কি যে রিসার্চার তারা কিন্তু কারোর কোনো পক্ষ হয়ে কথা বলবে না, সে কিন্তু নিরপেক্ষভাবে লিখবে। তো এক্ষেত্রে মানে এই এথনোগ্রাফিকের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সম্ভাবনা থাকে যে রিসার্চাররা পক্ষপাতিত্ব করে ফেলে। আর কি না ইস্যু অফ ডেটা স্যাম্পল সাইজ ক্যান অলসো অ্যারাইজ দ্য এথনোগ্রাফিক রিসার্চ। দিস ইজ বিকজ small data samples can suggest false assumption about the disposition of research group with large quantities of data may not be processed effectively। তো যেহেতু এখানেতে অনেক বড় ডেটা নেওয়া হয়, এটা যেমন একটা সুবিধাও, এর পাশাপাশি একটু সমস্যাও হচ্ছে। সেটা হচ্ছে যে মানে এত বড় ডেটাটা নেওয়া কিন্তু একটু সমস্যারও, এত বড় ডেটা নিয়ে কাজ করা। তো কী হয় যে অনেক টাইম লেগে যায়, অনেক অর্থ হয়। কিন্তু এটাও ঠিক যে এত বড় ডেটাটা নিতেও হবে, তার কারণ যদি আমরা মানে ছোট ডেটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু ভুল তথ্য চলে আসতে পারে। তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু গ্রুপকে নিয়ে কাজ করি, এথনোগ্রাফিক রিসার্চের মূল মোটোই হচ্ছে গ্রুপকে নিয়ে কাজ করা। গ্রুপের সমস্যা, সেই গ্রুপটা কিন্তু 20 জনের গ্রুপ নয়, সেই গ্রুপটা একটা বড় গ্রুপ হতে হবে, যেখান থেকে আমরা একটা মানে ভালো রকম একটা তথ্য পাবো, মানে ঠিকঠাক তথ্য পাবো। তুমি যখন একটা গ্রুপকে নিয়ে কাজ করবে তখন সেই গ্রুপের 20টা লোককে নিয়ে কাজ করলে কিন্তু তুমি সেই পুরো গ্রুপটা কি বলতে চাইছে
সেটা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে না। তুমি যখন একটা গ্রুপকে নিয়ে কাজ করবে তখন তোমাকে ম্যাক্সিমাম বেশি লোককেই নিতে হবে, তবেই তুমি একটা ভালো মানে তো মানে কী বলতে চাইছে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। মানে আজকে যদি আমরা কোনো একটা মহিলাদের গ্রুপের কোনো একটা সমস্যা নিয়ে যদি আমরা এখন কথা বলি, তো যদি আমরা মহিলার মধ্যে যদি আমরা মাত্র 20 জনকে নিয়ে কাজ করি, তাহলে কি আমরা সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সঠিক কথা কি বলতে পারবো? কারণ 20 জন মহিলা 20 রকম কথা বলতে পারে। তো আমরা যতটা সম্ভব বেশি মহিলাকে নিয়ে কাজ করতে হবে, তাহলে একটা কথার মধ্যে সামঞ্জস্যতা আসবে। তাহলে যে সমস্যাটা বা যেটা তারা বলতে চাইছে, কারণ যে সমস্যাটা মহিলাদের সাথে হয় সেটা ধরো মহিলাদের সেফটি নিয়ে কোনো একটা ইস্যু হয়েছে, ঠিক আছে, মহিলাদের সেফটি যে আজকাল কতটা মহিলারা আজকাল কতটা সুরক্ষিত সেটা নিয়ে একটা কাজ করতে চাইছি। তো এবার মহিলারা কতটা সুরক্ষিত সেটা নিয়ে যদি আমি 20 জন মহিলাকে নিয়ে কাজ করি বা 100 জনকে নিয়েও কাজ করি, তাহলেও আমি ঠিকঠাকভাবে পাবো না তথ্য। কারণ হতেই পারে যে 100 জনের মতামতের মধ্যে কোনো সামঞ্জস্যতা পাওয়া যাচ্ছে না, কিন্তু যদি আমি একটা বেশ বড়সড় গ্রুপের মহিলাকে নিয়ে কাজ করি, তাহলে বেশিরভাগ জনের মধ্যেই এটা আসবে যে হ্যাঁ, মহিলাদের সুরক্ষা নিয়ে একটা কিন্তু সমস্যা আছে এবং সুরক্ষার দিকটা বেশি করে দেখা উচিত, বা এই জায়গাতে তাদের সুরক্ষা কম, আরও এইভাবে সুরক্ষা বেশি হতে পারে, বা সুরক্ষাটা আসলেই কতটা হচ্ছে সেটাকে অবজার্ভ করা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু বড় গ্রুপ নেওয়া প্রয়োজন। তো এটা হচ্ছে একটা বিষয়। তো ছোট গ্রুপ নিলেও সমস্যা, কারণ ছোট গ্রুপ নিলে কি হবে না, ঠিকঠাকভাবে ডেটা পাওয়া যাবে না, এবং খুব বেশি বড় গ্রুপ নিয়ে নিলেও কিন্তু তখন প্রবলেম হবে এত স্যাম্পল ম্যানেজ করা। তো এগুলোই হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আর পরের দিন মিক্সড মেথড রিসার্চ নিয়ে আমরা আলোচনা করব। মিক্সড মেথড রিসার্চের আগে আমি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চটা একবার বলে দেবো, তারপরে মিক্সড মেথড রিসার্চ আলোচনা করব। তো তাহলে আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে শেয়ার করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।